আলাপ আলোচনা করব। আর এবার আ আ আ আমি এই বিষয় নিয়েই নজরুল ভাই যে কথাটা বললেন, IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে ইউক্রেনের কোনো একটা সময় hundreds of নিউক্লিয়ার ওয়ারহেড ছিল। আজকে যদি ইউক্রেনের সেই আপনার নিউক্লিয়ার ওয়ারহেড গুলো যদি থাকতো, তাহলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আজকে হতো? এরকম আপনার যে একই অবস্থা। যদি পাকিস্তানের যদি আজকে যদি নিউক্লিয়ার ওয়ারহেড যদি না থাকতো, যেটা আপনার ফরাদ ভাই বলছিলেন, যে ঘাস খাবো তবুও নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করে ছাড়বো। আজকে এই প্রেক্ষাপটে যদি পাকিস্তানের নিউক্লিয়ার ওয়ারহেড যদি শক্তিধর যদি না হতো, তাইলে আজকে এই ভারতের পার্শ্ববর্তী দেশ হিসাবে পাকিস্তানের অবস্থানটা কোথায় থাকতো? এবং আমরা বাংলাদেশ আ যে উইথআউট এনি বিকজ উই সাইন IAEA যে সেই নিউক্লিয়ার ওয়ারহেডের দিকে আমরা যাব না। তো অনেকে বলছেন যে আমরাও নিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করব। তো এটা তো অলরেডি উই সাইনড ইট। এবং বর্তমানে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব শান্তিতে নোবেল বিজয়ী। এবং উনার আমরা প্রাউড করি উনার সেই আ আ নোবেল প্রাইজ উইনার এবং তাও শান্তিতে। এবং পার্শ্ববর্তী দেশের যে যুদ্ধ আ আ নিউক্লিয়ার পাওয়ার যে ২ টা কান্ট্রি যুদ্ধ করতে যাচ্ছে বা যুদ্ধের যে বাকযুদ্ধ হচ্ছে। আমরা সেই হিসাবে আমাদের প্রধান উপদেষ্টাকে আমরা কতটুকু যে ৩-০ আপনার থেকে আপনার একটু জানতে চাচ্ছি যে ইফতেখার ভাই যে ৩-০ দিয়ে উনি আমাদের বাংলাদেশকে সেই ইয়ে থেকে দূরে রেখে এই যুদ্ধ ভাব থেকে দূরে রেখে আমাদেরকে কতটুকু আগিয়ে নিয়ে যাবেন? হ্যাঁ? ইনশাআল্লাহ উনি আমাদেরকে বেশ কতটুকু আগিয়ে নিয়ে যাবে এখনো তো বিদেশ থেকে আমাদের ব্রেইনরা আসতে শুরু করেছে। হ্যাঁ, মনে আছে বলেছিলাম এই যে ধরেন নাম বলতে তো অসুবিধা নেই, আশিক চৌধুরী সাহেব। উনি এসছেন এবং অনেকেই আসছেন এবং আপনারা সময় মতোই দেখতে পাবেন এটার উন্নতিটা। আসলে যে উন্নতিটা হচ্ছে মানুষ কিন্তু বুঝতে পারছে না। হঠাৎ একদিন দেখবেন যে ওয়ান ফাইন মর্নিং যে অনেক কিছু হয়ে গিয়েছে। আমি কয়েকদিন আগে একটু বের হলাম, গত পরশুদিনই তো একটু বের হয়ে গিয়েছিলাম পদ্মার পাড়ের দিকে। তখন আমার কাছে মনে হলো যে অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু। হ্যাঁ, বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে বদলাচ্ছে। আপনার তখন আমি আঙ্গুল উঠিয়েছিলাম একটা কারণে, এই যে আপনি প্রশ্নটা করছিলেন যে সংখ্যা তো সংখ্যার প্রাধান্য দিয়ে কিন্তু একটা জাতের শক্তির মানে সামরিক বাহিনী সবকিছু বিচার করা যায় না। পাকিস্তান কিন্তু ২০০৫-এ বাবর মিসাইল বানিয়েছিল। এই যে ছোট মিসাইলের কথা বলেছিলেন ইউক্রেন ধ্বংস করেছে, বাবর কিন্তু ওদের ক্রুজ মিসাইল নিজস্ব প্রযুক্তিতে বানানো গাইডেড ক্রুজ মিসাইল রেঞ্জ অফ 400 কিলোমিটার। এখানে আমাদের ইমরান ভাই আছেন, উনি ভালো মতো বুঝবেন। এই মিসাইল কিন্তু জাস্ট লাইক পোলারিস মিসাইল, এটা কিন্তু সাবমেরিন থেকে লঞ্চ করা যায়, সাবমার্জ থেকে, আন্ডার ওয়াটার থেকে, এবং অলসো আপনার এয়ারক্রাফট থেকে লঞ্চ করা যায়। সুতরাং পাকিস্তান তো সব দিক দিয়ে ইন্ডিয়াকে কভার করে যে কোনো সময় লঞ্চ করে দিতে পারে এটা, এন্ড ইট ক্যান ক্যারি নিউক্লিয়ার ওয়ারহেড। সুতরাং এত বড় বড় করা কথা কেন ইন্ডিয়ার মুখে বুঝি ওটা আমি বুঝি না। আরেকটা কথা বলি, এটা আমি 1 মিনিটে শেষ করব। কথায় কথায় মানুষ বলে বাংলাদেশ দখল করে ফেলবে, এই হবে সেই হবে। পাকিস্তানের কথা বাদ দেন, বাংলাদেশের কথায় আসি তাহলে। এখন আমি নাম বলবো না, যে কোনো একজন নাম করা, উনি বুঝতে পারছেন কার কথা বলছি আমি, ইমরান ভাই। ওনার সাথে ওনাদের সাথে একদিন বসছিলাম আমি কুমিল্লা গলফ ক্লাবে, বলছিলাম যে আচ্ছা বাংলাদেশ কি দখল করা সম্ভব, হাউ ইট বি পসিবল। তখন ওনারা বলছিল যে যদি বাংলাদেশের দিকে দখল করতে হয় তাহলে আপনার 10টা ডিভিশন মুভ করাতে হবে আর্মির। 10 ডিভিশন মানে কত ইমরান ভাই বলেন? 18,000 থেকে 25,000 ট্রুপস পারহ্যাপস। কত হাজার ট্রুপস? হ্যাঁ, আপনি একটা ব্যাটালিয়নে আপনি ধরেন 800 থেকে 1000, কোন কোন করে হলো 800, কোন কোন করে 1000, ঠিক আছে? তাহলে আপনি হিসাব করেন একটা 3টা ব্রিগেড মিনিমাম একটা ডিভিশনে থাকে, তাহলে 3টা ব্রিগেডের সাথে আপনি আরো মানে কিছু ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড আছে, ওগুলি আবার ওই ডিভিশনের বাহিরে, ঠিক আছে? যেমন 46 ব্রিগেড, এটা কিন্তু 9 ডিভির আন্ডারে না, এরকম কিছু ব্রিগেড আছে। সুতরাং
এটা হিসাব করলে অনেক 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 বিশাল একটা স্টেট। এতগুলো মুভ করতে গেলে বাংলাদেশের দিকে, তাহলে তো আপনার কাশ্মীর অরক্ষিত হয়ে যাবে। ওই সময় যদি ওখানে গন্ডগোল শুরু হয়, তারপরে আবার খালিস্তানে গন্ডগোল শুরু হয়, ওখানে সামাল দিবেন কি করে আপনি? মানে পুরো একটা প্যান্ডামানিয়াম সৃষ্টি হবে, একটা অরাজকতা সৃষ্টি হবে। সুতরাং এটা কখনোই সম্ভব না। চিকেন নেকো প্রবলেম হবে, চিকেন নেকো প্রবলেম হবে সেভেন সিস্টার্স এর এখানে। হ্যাঁ, যখন তখন তারা ইন্ডিপেন্ডেন্ট ডিক্লেয়ার করলে তখন কিন্তু আপনি এটা কিন্তু থামাতে পারবেন না, এটা কিন্তু গ্যারান্টেড। যদি তখন তারা ডিক্লেয়ার করে যে মণিপুর যদি বলে আমরা স্বাধীনতা ডিক্লেয়ার করলাম, কারো বাবা শব্দ নাই তাদেরকে থামানো, তখন ইট উইল বি টু লেট ফর ইন্ডিয়া টু ডু এনিথিং। সুতরাং আমাদের মনে হয় আমাদের কিছুটা সংযম পালন করা উচিত ওদের কথাবার্তায়। সবসময় আগ্রাসন নিয়ে তো চলা যায় না। আগ্রাসী কথাবার্তা এক জিনিস, আগ্রাসী কর্মকাণ্ড আরেক জিনিস। ইন্ডিয়ানরা আজকাল বলতে কর্মকাণ্ডটা একটু বেশি করে ফেলছে ওয়াকফ জমিগুলো তাড়াতাড়ি দখল করার জন্য। এইটুকুই